সবাইকে স্বাগত জানাই সুমন গল্পকথক চ্যানেলের আরও একটি নতুন গল্পের আসরে। আজ আমরা পাঠ করতে চলেছি মানবেন্দ্র পালের লেখা ভূতের গল্প সুলতানের কবর এর ৭ম পর্ব। শুরু করছি মানবেন্দ্র পালের লেখা ভূতের গল্প সুলতানের কবর এর ৭ম পর্ব। ঝপাং ঝপাং করে গাইতির ঘা পড়তে লাগলো। একটা মানুষের মতো গভীর গর্ত তৈরি হলো। জেকব সেই গর্তের মধ্যে নেমে পড়ল, কিন্তু প্রতি মুহূর্তেই আমার ওর ওপর সতর্ক দৃষ্টি। আরও জোরে গাইতি চালাও। আদিবাসীরা টাকার লোভে জীবন পণ করে গাইতি চালাতে লাগলো। এবার মাটি অনেক ঢিলে। গাইতির এক এক ঘা পড়ে আর হুড়মুড় করে ইট মাটির চাঙড় ভেঙে পড়ে। সঙ্গে সঙ্গে কোদালে করে সেগুলো তুলে বাইরে ফেলে দিতে লাগলো। এখন স্পষ্ট বোঝা যাচ্ছে ভেতরটা ফাঁকা, ওখানে কিছু আছে। লক্ষ্য করলাম আদিবাসীদের গাইতি চালানো যেন আস্তে আস্তে ঝিমিয়ে আসছে। ওরা কি ক্লান্ত হয়ে পড়েছে? কিন্তু না, ওরা বারবার আকাশের দিকে তাকাচ্ছে। তারপর হঠাৎই গাইতি রেখে দিয়ে ওরা জেকবকে ব্যস্ত হয়ে বলল, আমরা এখন চললাম। জেকব প্রচণ্ড রেগে বলল, চললে মানে? আর একটু খুঁড়লেই তো ঢুকতে পারবো, এখন চললাম বললে হবে না। ওরা সঙ্গে সঙ্গে বলল, না, সন্ধে হয়ে আসছে, সন্ধ্যের আগেই আমাদের বাড়ি ঢুকতে হবে। তারপর আকাশের দিকে আঙুল তুলে নিজেদের মধ্যে কি বলা বলি করল। তাকিয়ে দেখলাম ঘন কালো মেঘ উত্তর পশ্চিম কোণে জমে উঠেছে। একে তো চারিদিক নিস্তব্ধ, লোকজনের চিহ্ন মাত্র নেই। যে গরু মোষগুলো মাঠে চড়ছিল তারাও ফিরে গেছে। আদিবাসীরা শুধু পালালো না, ছুটতে লাগলো। সে ছোটা যেমন তেমন ছোটা নয়, যেন প্রাণ ভয়ে ছোটা। অনেক পরে জেনেছিলাম ওদের সংস্কার। ফাল্গুনের বিকেলে যদি মেঘ ওঠে, ঝড় হয়, তাহলে তা বিপদের সংকেত। জেকব বেজার হয়ে বলল, সব ভেতুর এক শেষ, একটুর জন্যে কাজটা শেষ হলো না। এমন সময় মাঠের ওদিক থেকে গোঁ গোঁ করে শব্দ উঠল। আমরা চমকে উঠলাম। প্রচণ্ড ঝড় আসছে। এই ধুধু মাঠের মধ্যে ঝড়ের মুখে পড়লে রক্ষে নেই, তাই আমরাও ঘরমুখো ছুটতে লাগলাম। ৯ই মার্চ রাত ২টো। সারা রাত ঝড়ের দাপট ছাড়া আর কোনো ঘটনা ঘটেনি। পরশুদিন রাতে যে আজানধ্বনি বা ঘোড়ার ছোটাছুটির শব্দ শুনেছিলাম, গত রাতে সেরকম শুনিনি। আজ সকালে উঠেও দেখি আকাশের মুখ ভার। জেকবের মুখ ততোধিক ভার। মাঝে মাঝে শো শো করে দমকা বাতাস দিচ্ছে। এ এক অকাল দুর্যোগ। জেকবকে দেখছি ঘরের মধ্যে ছটফট করছে। খোঁড়ার কাজ অসমাপ্ত পড়ে আছে। এখানকার চোর ডাকাতদের ভয় নেই। তারা আর যাই হোক, মৃতের কবরকে সম্মান করে কিংবা ভয় করে। ভয় বিদেশি চোরদের। এইসব বিদেশি চোর ডাকাতের অভাব নেই। সন্ধান পেলে তারা ঢুকে পড়বে, আর একবার ঢুকে পড়তে পারলে ফিরোজ শাহের ধনরত্ন সব ফাঁক করে দেবে। তাছাড়া ঝড়ের সঙ্গে যদি বৃষ্টি নামে, তাহলে তো সব কাজ পণ্ড। কবরের মুখে জল ঢুকে গেলে বসে থাকতে হবে জল শুকনো পর্যন্ত। কিন্তু জেকব আর একটা দিনও বসে থাকতে চায় না। জেকব আমার সঙ্গে একটা কথাও বলছে না। আমি যেন ফালতু লোক, অথচ আমায় ছেড়েও দিচ্ছে না। ছেড়ে দিলে তো আমি বাঁচি। শেষ পর্যন্ত ঝড় একটু থামলে বেলা ৩টে নাগাদ আবার সকলে রওনা হলাম। আদিবাসীরা কিছুতেই যাবে না। ওরা বলছে মাটি খুঁড়তে খুঁড়তে সন্ধে হয়ে যাবে। জেকব ওদের বোঝালো ৫টার আগেই তাদের ছেড়ে দেবে। ৫টার আগেই ওরা চলে গেল। অবশ্য তখন খোঁড়ার কাজ শেষ। ধুলে ঢাকা একটা বেটে দরজার সামনে এসে আমরা দুজনে দাঁড়িয়েছি। বোঝা গেল সমাধিগৃহে ঢোকবার এইটাই দরজা। দরজাটায় চমৎকার কারুকার্য করা। এত বছরেও সেসব নষ্ট হয়নি। কিন্তু দরজাটা এত নিচু কেন? বুঝতে পারলাম এই পবিত্র সমাধিগৃহে যাতে মাথা নিচু করে ঢুকতে হয়, তারই জন্যে এই ব্যবস্থা। জেকব নিজের মনেই যেন বলল, যাক,
এখানে আমরাই প্রথম। আজ পর্যন্ত কোনো চোর এ জায়গার সন্ধান পায়নি। ইতস্তত করে বললাম, এই সন্ধ্যাবেলা আমরা ঢুকব? জেকব খেকিয়ে উঠে বলল, তবে কি চোরেদের জন্য দরজা খুলে রেখে যাব? টর্চ বের করো। দরজাটার করার সঙ্গে একটা মোটা শেকল বাঁধা ছিল, জং ধরে গিয়েছিল। জেকব ঝুলি থেকে দুটো যন্ত্র বার করে শেকলে চাপ দিতে লাগল। অনেকক্ষণের চেষ্টায় শেকল ভাঙল না বটে, কিন্তু কড়া দুটো উঠে এলো। এবার ওর সঙ্গে আমাকেও দরজা ঠেলতে বলল। দুজনে জোরে ধাক্কাধাক্কি করতেই একটা বিকট শব্দ করে দরজাটা খুলে গেল। একরাশ ধুলোর সঙ্গে একটা ভ্যাপসা গন্ধ নাকে এসে ঢুকল। আমরা দুজনেই নাকে রুমাল চাপা দিলাম। মিনিট পাঁচেক পরে আমরা টর্চ জেলে ভেতর ঢুকলাম। কালো পাথরের টালি দিয়ে গাঁথা মেঝে, ভেতরে ঘুটঘুটে অন্ধকার। আমার গাটা ছমছম করতে লাগল। 500 বছর পর এ কোন প্রেতপুরীতে আমরা ঢুকছি? হয়তো ভয়ের কোনো কারণ থাকতো না, যদি না মাত্র পরশু রাতেই আমার সেই ভয়ঙ্কর অভিজ্ঞতা হতো। এখানে আসার আগে থেকেই আমি কিছু অলৌকিক ব্যাপার প্রত্যক্ষ করেছি। 1 নম্বর, সেই কাকটা গুলি খেয়েও যেটা মরেনি। 2 নম্বর, কেন এক্কার ঘোড়াটা পিয়াসবাড়ির দিঘির আগেই থমকে দাঁড়িয়ে পড়ল, কেন আর 1 কদমও এগোল না। তৃতীয়ত, ফকির সাহেব, যে নাকি সারা রাত্রি গোটা গৌড় পাহারা দিয়ে বেড়ায়। কাজেই এই কবর গৃহ যে শুধুই একটা পুরনো কবরস্থান তা নাও হতে পারে। এটা যে ভয়ঙ্কর জায়গা, এখানে এলে যে বিপদ অবশ্যম্ভাবী, ফকির সে কথা বলে আমার সাবধান করে দিয়েছিল। এসব কথা মনে হতেই আমার পা দুটো অসাড় হয়ে গেল, আর 1 পাও এগোতে সাহস হলো না। জেকব ধমক দিয়ে বললে, হা করে দাঁড়িয়ে রইলে কেন? তাড়াতাড়ি এসো। তার সেই কণ্ঠস্বর চাপা ঘরের 4 দেওয়ালে ধাক্কা খেয়ে গমগম করে উঠল। সঙ্গে সঙ্গে স্পষ্ট শুনলাম, কাছেই কোথাও মৃদু শব্দ হলো। শব্দটা শুনে মনে হলো কিছু যেন নড়ে উঠল, কেউ যেন সংকীর্ণ জায়গার মধ্যে পাশ ফিরল। শব্দটা জেকব শুনেছিল। দেখলাম সেও কান খাড়া করে দাঁড়িয়ে পড়ল। তারপরেই যেন নিজের মনেই বলল, ও কিছু না। আমাকে আদেশ করল, আমার পাশে পাশে এসো। আমি বললাম, জুতোটা খুলব? দরকার নেই। অজ্ঞতা পবিত্র কবর গৃহে জুতো পরেই এগিয়ে চললাম। একটাই ভরসা, ফকিরের দেওয়া লোহার চিমটেটা আমার মুঠোয় শক্ত করে ধরা। জেকব চারিদিকে টর্চের আলো ফেলছে। হঠাৎ ও থমকে দাঁড়িয়ে পড়ল। এখানেই শেষ করছি মানবেন্দ্র পালের লেখা ভূতের গল্প সুলতানের কবর এর 7ম পর্বের পাঠ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন। আপনারা যদি ভিডিওটি আমাদের পেজ থেকে দেখে থাকেন, অবশ্যই পেজটিকে একটি লাইক ও ফলো করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।